জাকসুতে প্রায় অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। জামিনে বেরিয়ে আরও বেপরোয়া অপরাধীরা, রাত দিন পুলিশ টহলেও মিলছে না প্রতিকার। সরকারি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের সংকট। শরীয়তপুরে গড়ে উঠেছে সিন্ডিকেট। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে রোগীদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। অবৈধভাবে বালু উত্তোলন আর লুটপাট। মাদারীপুরে ভাঙছে আড়িয়াল খাঁর পাড়। ঝুঁকিতে ৯৮ কোটি টাকার সেতু। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং গোপালগঞ্জে নয়, মুন্সিগঞ্জে সিরাজদিখানে হবে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট। ইছামতি নদীর তীরে প্রকল্প ঘিরে কর্মসংস্থান তৈরি হওয়ার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখলেও এবারের প্রার্থী তালিকায় নারীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্যাম্পাসে নারী বান্ধব পরিবেশ তৈরি না হওয়ায় নেতৃত্বে সংকট দেখা দিয়েছে। মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মানিকের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা রেখেছেন নারী শিক্ষার্থীরা। অথচ আসন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর মাত্র ১/৪। আশানুরূপ অংশগ্রহণ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্ন। নারী শিক্ষার্থীরা বলছেন সাইবার বুলিং সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ার ঘটনাগুলোর কারণে নেতৃত্বে যেতে পরিবার নিরুৎসাহিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সমস্ত কিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণ অভ্যুত্থানও সর্বশেষ আপনারা দেখেছেন সেটা। তো সেই নারীদের অংশগ্রহণ অনেকাংশেই কম। নারী বান্ধব সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের ঘাটতির জন্যই আজকে নারী নেতৃত্বের এই রকম ঘাটতি বা সংকটাপন্ন অবস্থা। শিক্ষকরা বলছেন ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর নারী বান্ধব পরিবেশ না থাকায় ক্যাম্পাসে নারী নেতৃত্ব সংকটে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও একই রকম অংশগ্রহণ থাকবে। দীর্ঘকাল ধরে যেহেতু জাকসু হচ্ছে না, এখানে আসলে কি ঘটবে সে বিষয়ে তাদের আশঙ্কা থাকতে পারে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন। আমরা আশা করি যে এইবার প্রথমবারের মতোই নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দশম আয়োজনে মোট ১২,০০০ ভোটারের মধ্যে ৪৯% নারী শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছেই না। শিল্পনগরীর ১৯টি স্থানকে অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত করে টহল জোরদার করেছে পুলিশ। পাশাপাশি অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে শুরু হয়েছে উঠান বৈঠক ও ওপেন হাউস ডে কার্যক্রম। কিন্তু অপরাধীরা দ্রুত জামিনে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠায় কাঙ্ক্ষিত ফল আসছে না। এমন বাস্তবতায় পুলিশকে আরও আইনি দক্ষতা অর্জনের পরামর্শ বিশেষজ্ঞদের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। দিনের শুরুতে মনে হতে পারে এই শহর কেবলই জীবিকার গল্প বলে। বাস্তবতা হলো এখানকার অলিতে গলিতে লুকিয়ে আছে রক্ত, মৃত্যু আর অদৃশ্য আতঙ্ক। তাই অপরাধের মানচিত্রে এখন ভয়াবহ এক নাম, গাজীপুর। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গাজীপুরবাসীর নিত্যদিনের চিত্র। প্রশ্ন, তবে এই শহরের মানুষের ভয় আর আতঙ্ক থেকে মুক্তি মিলবে কবে?
বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের পর জনগণ আর পুলিশের মধ্যকার সম্পর্কের ফাটলের ফলাফল এই পরিস্থিতি। পাশাপাশি পুলিশের জনবল ঘাটতি আর বেকার শ্রমিকরাও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। দেরিতে হলেও বিষয়গুলো আমলে নিয়েছে প্রশাসনের নীতি নির্ধারকরা। জনসাধারণের সাথে দূরত্ব গোছাতে গাজীপুরে এরই মধ্যে শুরু হয়েছে উঠান বৈঠক আর ওপেন হাউস ডের মতো কার্যক্রম। জেলা জুড়ে বাড়ানো হয়েছে রাত্রিকালীন টহল। মেট্রো এরিয়ার নিরাপত্তা নিশ্চিতে আরও 1000 পুলিশ সদস্য যোগ দেওয়ার পাশাপাশি প্রতি রাতেই দায়িত্ব পালন করবেন ডিসি পদমর্যাদার একজন কর্মকর্তা। জনবলগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের পুলিশিং কার্যক্রম আরও বেটার হবে। নাগরিকদের যে চাহিদা, যে সার্ভিস পুলিশ থেকে পাওয়ার জন্য তারা আশা করে সেই সার্ভিসটা আমরা আরও ভালোভাবে দিতে পারব। দিনের বেলার পাশাপাশি রাত্রিকালের যে নাইট পেট্রোলটা এটা বাড়ানো হয়েছে। পাশাপাশি জনসম্পৃক্ততা যে বিষয়টা আমি বললাম, আমরা তাদেরকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি। শুধুমাত্র টহল আর গ্রেফতার দেখিয়ে সমাজে স্থিতিশীলতা ফেরানোর এমন চেষ্টাতেও প্রশ্ন থেকে যায়। কেননা গ্রেফতারের পর অপরাধীদের অনেকেই জামিনে মুক্তি পেয়ে পুনরায় জড়িয়ে পড়ছেন একই অপরাধে। এই যেমন মেট্রো এরিয়া থেকে গেল 7 মাসে প্রায় 1000 খানেক ছিনতাইকারীকে গ্রেফতারের কদিন পরেই 1/3 চিহ্নিত অপরাধী জামিনে বেরিয়ে যায়। এমন বাস্তবতায় পুলিশের পেশাদারিত্বের পাশাপাশি আইনি জ্ঞানের অদক্ষতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। থানা থেকে যখন কোনো আসামি ফরওয়ার্ড করে কোর্টে, এখানে লেখার ক্ষেত্রে তাদের একটু ফাঁকফোকর থেকে যায়। ত্রুটিগুলি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি, ওই ত্রুটি দিয়েই কিন্তু আসামিরা এই ফাঁকফোকরতে বের হয়ে যায়। তারা হচ্ছে উচ্ছৃঙ্খল মানুষ, তারা অশান্তি তৈরি করে। তাহলে এই মানুষের প্রতি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনোযোগ থাকা উচিত। রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের আলাদা করে মনোযোগ থাকা উচিত। অপরাধের হটস্পট হিসেবে এরই মধ্যে গাজীপুরে 19টি জায়গা চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চিহ্নিত জায়গাগুলো 24 ঘন্টা নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। শরীয়তপুরে জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংকট তৈরি হয়েছে। একদিকে বেসরকারি হাসপাতালের কোনোটিতেই নেই নিজস্ব অ্যাম্বুলেন্স, অন্যদিকে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই সরকারি হাসপাতালেও। এ সুযোগকে পুঁজি করে গড়ে উঠেছে একাধিক বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সমস্যা সমাধানে শিগগিরই অকেজো অ্যাম্বুলেন্স মেরামত সহ বিধি মোতাবেক চাহিদা পাঠানোর আশ্বাস সিভিল সার্জনের। বিএম ইশরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অ্যাম্বুলেন্স সংকটে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে 2 জন রোগী, নেই রোগীর স্বজনদের বসার স্থান। সম্প্রতি এমন ঘটনা ঘটে শরীয়তপুর সদর হাসপাতালে। শরীয়তপুর জেলার মোট 68টি বেসরকারি ক্লিনিকের কোনোটিরই নেই নিজস্ব অ্যাম্বুলেন্স, অপ্রতুল সরকারি হাসপাতালেরও। এ কারণে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে দিন দিন। এতে একদিকে রোগী ও স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি অ্যাম্বুলেন্সগুলোও প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। এ অবস্থায় সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন থেকে অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবি এলাকাবাসীর। অনুরোধ করে একটা লোকের কাছে যে আপনি একটা অ্যাম্বুলেন্সে 2 জনে যান, সরকার থেকে একটু আরো বেশি অ্যাম্বুলেন্স এখানে দিত, তাহলে দেখা গেছে এই রোগীর চাপটা নিতে পারতো। অতি দ্রুত পদক্ষেপ নেওয়া যাতে এই সংকটের সমাধান হয়। বেসরকারি হাসপাতাল মালিকরা বলছেন আগামী মাসে মালিক সমিতির নির্বাচনের পর নতুন কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিছু অ্যাম্বুলেন্স ক্রয় করে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা এটা মিট আপ করা যায় কিভাবে সেই চিন্তা ভাবনা আমাদের আছে। এদিকে অকেজো অ্যাম্বুলেন্স শীঘ্রই মেরামতের পাশাপাশি বিধি মোতাবেক চাহিদা পাঠানোর আশ্বাস সিভিল সার্জনের। সরকারি নীতিমালা আছে সেই অনুযায়ী আমরা যত বেশি পরিমাণ দেওয়া সম্ভব সেই পরিমাণ চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করি। শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে 15 জন রোগীকে ঢাকাসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সময় সংবাদ, শরীয়তপুর। রাতভর নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে শত শত ঘনফুট বালু। পরে তা বালখেটে করে নিয়ে যায় অসাধুরা। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে ড্রেসিং করে নদের পাড়ে রাখা বালু দিন দুপুরে লুট করছে সিন্ডিকেটের সদস্যরা। এই 2 কারণে চরম ঝুঁকিতে প্রায় 98 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতু। এখনই ব্যবস্থা না নিলে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। যদিও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
মাদারীপুরের শিবচরের নয়াবাজার এলাকায় 2023 সালের নভেম্বরে 97 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 550 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি। এর ফলে সরাসরি উপজেলার সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল ও নীলক্ষী ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত শুরু করেন। সড়কে পথ কমে যায় প্রায় 12 কিলোমিটার। সেতু উদ্বোধনের আগে ড্রেজিং করে শত শত ঘনফুট বালু নয়াবাজার এলাকায় নদের পাড়ে রাখে পানি উন্নয়ন বোর্ড। সেই বালু ও মাটি ট্রাকে করে দিন দুপুরে নিয়ে যাচ্ছে অসাধুরা, এতে ভাঙছে নদের পার। অপরদিকে সেতুটির আশপাশে রাতভর ড্রেজার মেশিন বসিয়ে আরিয়াল খান নদ থেকে শত শত ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করছে একটি চক্র। এই দুই কারণে এখন চরম ঝুঁকিতে সেতুটি। মাঝে মধ্যে দেখি ট্রাক্টর এখান থেকে যায়, চিপা চাপাতা বাইর হয়, ঠিক আছে, তো এরকম মাঝে মধ্যে দেখি। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারণে ক্ষতিটা বেশি হচ্ছে বালু উত্তোলনের কারণে। সরেজমিনে দেখা যায় নদের পাড়ে রাখা বালু শ্রমিক দিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছে নয়াবাজার এলাকার এক বাসিন্দা। তবে এগুলো নিজের ক্রয়কৃত বালু বলে দাবি তার। নদী বালু সব নদীর ভিতরে বিলীন হয়ে যেতেছে, এই জন্য আমার বালুগুলা রক্ষার ক্ষেত্রে আমি বালুগুলা উঠেই আমার এখানে আরেকটা বেড আছে, ওইখানে আমি উপরে নিয়ে আসতেছি আর কি। এরই মধ্যে সেতুটি রক্ষায় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে এলজিইডি। অপরদিকে প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে 500 মিটার বাঁধের জন্য 6 কোটি টাকার প্রকল্প চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডকে অবহিতকরণ করা হয়েছে এবং আমার চাইতে ওনারা বিষয়টা আরও বেশি অবগত আছেন। তাদেরকেও জানানো হয়েছে যে তাদেরও যদি কোনো বাজেট থাকে, তারা যদি আমাদেরকে প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা তাদের এই ব্রিজের প্রোটেকশনে যে মানে আমাদের গাইডলাইন দেওয়া লাগে সেটা আমরা ব্যবস্থা করে দেব। অবশ্য অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ আর সরকারি বালু লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। যেহেতু আমাদের এখানে কোনো বালিমহল নাই, সেহেতু এখান থেকে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যদি কেউ বালি অবৈধভাবে উত্তোলন করে থাকে, সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নয়াবাজারের এই সেতু দিয়ে 3টি ইউনিয়নের 50,000 মানুষ যাতায়াত করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গোপালগঞ্জে নয়, মুন্সিগঞ্জের সিরাজদিখানে হবে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট। রাজধানীর কাছে ইছামতি নদীর তীরে প্ল্যান্টটি ঘিরে কর্মসংস্থান তৈরি হওয়ার আশা করছেন স্থানীয়রা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরের জনপদ সিরাজদিখান উপজেলার চিত্রকোটের গোয়ালখালী। অবশেষে রাজধানীর কাছের এই জনপদকেই বেছে নেওয়া হয়েছে ভ্যাকসিন প্ল্যান্টের জন্য। 16 আগস্ট এলাকাটি পরিদর্শন করে তা চূড়ান্ত করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে সরবরাহ করা হবে। চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতা অর্জনে আরও 2.5 থেকে 3 বছর সময় লাগবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। সেই মেশিনারিজগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত আনা যায়। তবে যেটা বলা হচ্ছে, কারণ এগুলো একদিকে পাশ হইতে হবে, নানা সিস্টেম তো আছে, প্রায় 6 মাসের মতন লেগে যাবে। প্রকল্পটি ঘিরে এলাকাটিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, এতে স্থানীয়রা খুশি। আমাদের মুন্সিগঞ্জ জেলাতে যদি একটা কারখানা তৈরি হয়, তাহলে আমাদের জনগণের খুব সুবিধা হবে, দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, কর্মসংস্থান হবে। দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট আমাদের এখানে স্থাপিত হবে। আমরা তাদেরকে মধ্যে 40 একর জমি বরাদ্দ দিয়েছি এবং তারা খুব শীঘ্রই তাদের নির্মাণ কাজ এখানে শুরু করবে। তাই ডিবিডি অনুমোদন পর্যায়ে আছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 3,124 কোটি টাকা। ওষুধের পাশাপাশি এখানে তৈরি হবে অ্যান্টিভেনম। তাই বিসিক কেমিক্যাল পার্কের 40 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের গোয়ালখালী থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মাত্রাতিরিক্ত লালচে ও দুর্গন্ধযুক্ত সাপ্লাইয়ের পানি, পান তো দূরের কথা, ব্যবহারেও অনুপযোগী। কাজে আসেনি শোধনাগারও। চরম দুর্ভোগে পৌরবাসী। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুতুল বেগম মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় ভাড়া থাকেন। সুপেয় পানির অভাবে দিনযাপন কঠিন হয়ে পড়েছে তার। ত্বকে দেখা দিয়েছে নানা সমস্যা। গেল 15 দিন ধরে এই সংকট চরম আকার ধারণ করেছে। আমার হাজব্যান্ডের হাতে পায়ে অনেক অ্যালার্জি জাতীয় যে ঠোসা পড়ে না, এরকম হয়ে গেছে। পুতুল ছাড়াও পৌরসভার পানির এই দুরবস্থায় দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক পরিবার। আর শহরের অন্য এলাকাতেও পানির সরবরাহ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। চুলকানি হচ্ছে, তারপর হচ্ছে চুল পড়ে যাচ্ছে,
রান্না বান্না করতে অনেক অসুবিধা হচ্ছে। পানিটা দেখলেই তো মানে কোনো ভক্তি আসে না এটা থেকে, আর এটা খাবো কিভাবে আর এটা দিয়ে কাজ করব কিভাবে। ভূগর্ভস্থ পানির জটিলতা কাটাতে 2 বছর আগে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানির শোধনাগার। বর্তমানে যা অলস পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ বলছে কিছু ত্রুটির কারণে এটি এখনো হস্তান্তর হয়নি। মানবদেহের জন্য ক্ষতিকারক ওই জাতীয় কোনো ক্ষতিকারক উপাদান নাই। এটা আমরা নিয়মিতভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পানি পরীক্ষা করেও দেখা গেছে। পৌরসভার তথ্য মতে 11টি পাম্পের মাধ্যমে প্রতিদিন 16 থেকে 18 লাখ গ্যালন পানি সরবরাহ করা হচ্ছে, যা মোট চাহিদার 40 থেকে 45% মাত্র। এরকম লালচে আয়রনযুক্ত পানি থাকার কারণে দুর্ভোগে পড়েছে পৌরবাসী। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ধনের 5 বছর পার হলেও এখনও ফরিদপুরের সালথা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়নি ইনডোর সার্ভিস। এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোর সেবা চালুর কথা থাকলেও দেখা মেলে না কোনো চিকিৎসকের। এমনকি নার্সরাও কর্মস্থলে যোগ না দিয়েই বেতন নিচ্ছেন ঘরে বসে। কর্তৃপক্ষ বলছে হাসপাতাল নির্মাণের পর সৃজন করা হয়নি প্রয়োজনীয় পদ। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভর দুপুরে শুনশান নীরবতা হাসপাতালে, বন্ধ বেশিরভাগ কক্ষ, নেই কোনো রোগী ও চিকিৎসকের দেখা। 2020 সালের 24 মার্চ উদ্বোধন করা হয় ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতালে এখন পর্যন্ত পদায়ন করা হয়েছে 1 জন করে আবাসিক মেডিকেল অফিসার ও সার্জন। নার্সের সংখ্যা 20 জন। এর বাইরে কোনো টেকনিশিয়ান, আয়া, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মীর কোনো পদ সৃষ্টি করা হয়নি। এ কারণে এখনো পর্যন্ত চালু করা যায়নি ইনডোর সার্ভিস। অথচ শয্যা, অপারেশন থিয়েটার এবং বিভিন্ন পরীক্ষা যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। হাসপাতালে মেশিনপত্র সব আছে, কিন্তু হাসপাতালে চিকিৎসা পূর্ণাঙ্গভাবে শুরু হয় নাই। বেশিরভাগই রোগী ভর্তি তো রাখে না, ফরিদপুর পাঠায় দেয়। আমরা চাই 24 ঘন্টা যাতে এই হসপিটাল চালু থাক। কর্তৃপক্ষ বলছে তৃতীয় শ্রেণীর 8টি ও চতুর্থ শ্রেণীর 12টি পদে জনবল থাকার প্রয়োজন থাকলেও এখন পর্যন্ত 15টি পদ সৃজন করেনি মন্ত্রণালয়। আর 5টি পদ সৃজন করলেও জনবল নিয়োগ হয়নি। এ কারণে ইনডোর সেবা চালু করা সম্ভব নয়। জনবল ছাড়া তো ইনডোর চালু করা একেবারে অসম্ভব, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। জনবল প্রয়োজন, পাশাপাশি আমাদের ডক্টরের প্রয়োজন আছে। আমাদের চিকিৎসক সংকট আছে, সেটা পদ সৃজন 2 মাস আগেই কাগজপত্র পাঠাইছি। আশা করি পদ সৃজন হইলে এবং নিয়োগ হইলে আমরা অন্তর্বিভাগ দ্রুতই চালু করতে পারব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে সরকার ব্যয় করে 18 কোটি 70 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। গাজীপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে নাওঝোর এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে লুঙ্গি ও সাদা রঙের চেক শার্ট ছিল। তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। মাদারীপুরে আগুনে পুড়ে গেছে স্বর্ণসহ বেশ কয়েকটি দোকান, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মঠের বাজারে হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয় ফার্মেসি, ডেকোরেটর, স্বর্ণসহ 8টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। মুন্সিগঞ্জে পদ্মা নদীতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে টুঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়ার চৌসার গ্রামে পদ্মার পাড়ে প্রায় 5 শতাধিক নারী পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। তারা বলেছেন, চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে নদী ভাঙনের হুমকিতে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন। নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের উঁচু ও টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। বিভাগীয় সময়ে আরেকবার। এবছর বৃষ্টি কম হওয়ায় আশানুরূপ পাট উৎপাদন হয়েছে মানিকগঞ্জে। যদিও উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় হতাশ কৃষকরা। তাই চাষিদের কথা মাথায় রেখে রফতানি বাড়াতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে পাটের ব্যবহার বাড়াতে প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি উপদেষ্টার।
ভোর থেকেই হাক ডাকে সরগরম মানিকগঞ্জের ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘিওরের পাটের হাট। মন প্রতি পাট বিক্রি হচ্ছে ৩৬০০ থেকে ৩৭০০ টাকায়। তবে উৎপাদন খরচ বাড়ায় কম লাভ হওয়ার কথা জানাচ্ছেন কৃষকরা। কামলার দাম বাড়তি, সারের দাম বাড়তি, আটকার দাম যদি বাড়তি হয় একটু ভালো হয় আমাদের। ৪,০০০ উপরে পাটের দাম পোষাইব একরকম। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে দেশের পাটকলগুলোতে পাটের ব্যাপক চাহিদা রয়েছে। পাট অনেক আমদানি আছে আপনার ঘিওর হাট, বড় হাট। শুধু দেশের বাজারই নয়, আন্তর্জাতিক বাজার ধরতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিদেশে আমাদের পাট চাষিদের পাটটা রপ্তানি করলে আসলে তারা তাদের যে বিকৃত অর্থ তারা বেশি পরিমাণে পাবে। এদিকে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাট জাতের ভিতরে রাখবে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় ৪,২৭৫ হেক্টর জমিতে ১৭,০০০ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে ইলিশের সরবরাহ বৃদ্ধির পরও একদিনের ব্যবধানে দর বেড়েছে ১৫০ টাকা। প্রকারভেদে ৫৫০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত উঠেছে দাম। আর ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়। ভরা মৌসুমে চড়া দরের জন্য ভোক্তারা দায়ী করছেন মজুতদারি ও সিন্ডিকেটকে। শুধু ইলিশ নয়, সব মাছের দরই চড়া। আড়তদাররা বলছেন নদীতে বিচ্ছিন্নভাবে বালু কাটা ও কারেন্ট জালের কারণে এবার পদ্মায় ইলিশের আকাল। পাশাপাশি পরিবহন সংকটেও বাড়ছে খরচ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাকসুতে প্রায় অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। এবং সরকারি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের সংকট। শরীয়তপুরে গড়ে উঠেছে সিন্ডিকেট। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে রোগীদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।